আচ্ছা, মানুষের বেসিক নেসেসিটি কি? বেসিক নেসেসিটি বলতে আমরা বুঝি, বাংলায় যদি আমরা বলি, খাদ্য, বস্ত্র, বাসস্থান। হিন্দিতে আমরা বলি রুটি, কাপড়া, মাকান। এই যে তিনটে কম্পোনেন্ট মানুষের বেসিক নেসেসিটির, তার মধ্যে কোন কম্পোনেন্টটা ছাড়া মানুষ বাঁচবেই না? উত্তরটা সবার জানা, খাদ্য, খাবার, ফুড। খাবার না হলে কিন্তু মানুষ বাঁচবে না। একটা সময় যখন মানুষ এত সভ্য হয়নি, তার কিন্তু প্রত্যেক দিনের ভাবনাতেই ছিল যে আজকের খাবার আমি কি করে জোগাড় করব। পরবর্তীকালে মানুষ আস্তে আস্তে সভ্য হয়েছে, চাষবাস করতে শিখেছে, পরবর্তীকালে কিছুটা শিকারের মধ্যেও গিয়েছে, পশুপালন করতে শিখেছে, মাছ ধরতে শিখেছে। এইভাবেই কিন্তু মানুষ তার যে খাদ্যের যোগান বা সরবরাহ, সেই চেইনটি মেনটেন করেছে। এখন যেটা আমরা দেখতে পাই যে পৃথিবীতে একটা জনবিস্ফোরণের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের দেশ ভারতবর্ষ 140 কোটি মানুষ, জনসংখ্যার নিরিখে চীনকেও আমরা পিছনে ফেলে দিয়েছি। এই যে জনবিস্ফোরণ হয়েছে, আমাদের ল্যান্ড কি বেড়েছে, চাষবাসের জমি কি বেড়েছে, বা আমাদের যেখানে আমরা পশুপালন করব সেই জায়গা বৃদ্ধি হয়েছে, অথবা আমাদের যে মাছ আমরা চাষ করব, মাছ ধরব, সেগুলো কি বেড়ে গেছে? সেগুলোর কিন্তু সোর্স ফিক্সড, অর্থাৎ আমাদের ফুডের সোর্স ফিক্সড। তাহলে কিভাবে ব্যাপারটাকে আমরা সামাল দিয়েছি? বৈজ্ঞানিকরা বিভিন্ন রকম নতুন পদ্ধতির কথা বলেছেন চাষবাসের ক্ষেত্রে। ফার্টিলাইজার, সারের ব্যবহার, অনেক ক্ষেত্রে জেনেটিক্যালি মডিফাইড ভেজিটেবলস, তার ফলন ক্ষমতা অনেক বেশি। এখন মুশকিল হচ্ছে এই যে বিভিন্ন রকম সারের ব্যবহার, ফার্টিলাইজারের ব্যবহার, বা জেনেটিক্যালি মডিফায়েবল যে ভেজিটেবল, এইগুলো যে সবসময় আমাদের, এটা ঠিকই যে আমাদের ফুডের যোগান অনেক বৃদ্ধি করেছে, কিন্তু সবসময় যে এগুলো কোনো সাইড এফেক্ট ছাড়া বা এর লং টার্ম অ্যাডভার্স এফেক্ট ছাড়া আমাদের কাছে এসছে সেরকম নয়। ইনফ্যাক্ট আমরা জানি অনেক যেগুলো উচ্চ ফলনশীল সবজি বা ফল, সেগুলো যদি আমরা কনজিউম করি, তার লং টার্ম এফেক্ট কী হবে আমাদের কাছে এখনও টু বি অনেস্ট পরিষ্কার নয়। তো তার জন্য আরেকটা উল্টো দিকের ট্রেন্ড আমাদের চোখে পড়ে, যে অর্গানিক ফুড, কোনো রকম আর্টিফিশিয়াল ফার্টিলাইজার বা সারের ব্যবহার নেই, জেনেটিক্যালি মডিফায়েবল ফুডের ব্যবহার নেই। সেক্ষেত্রে অর্গানিক ফুডের একটা চলন এসছে। অর্গানিক ফুড কি আমাদের এই যে সমস্যা, তার সমাধান? উত্তর একেবারেই নয়। আমরা যারা জানি অর্গানিক ফুড কিছুটা আমরা ব্যবহার করি, দে আর ভেরি এক্সপেন্সিভ, ভীষণ ব্যয় সাপেক্ষ, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তাহলে এমত অবস্থায় আমাদের যে ফিউচারে যে ফুড শর্টেজ, তার সলিউশন কি? এই নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন রকম রিসার্চ করেছে। এই সব রিসার্চ করতে করতেই একটি ফুডের কথা এসছে, যেটা খুব যে প্রচলিত আমি বলবো না, কিন্তু বিভিন্ন সায়েন্টিফিক ফোরামে একে দেখানো হচ্ছে অ্যাজ ইফ দিস ইজ দি ফিউচার ফুড। আজ কথা বলবো স্পিরুলিনা নিয়ে। নমস্কার, আমি ডক্টর অরিন্দম পাণ্ডে। আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আজ একটু অন্য রকম টপিক নিয়ে আলোচনা করব ভবিষ্যতের খাবার, তার মধ্যে স্পিরুলিনা কতটা অবদান রাখতে পারে, স্পিরুলিনার কি কি বৈশিষ্ট্য, এর কি সব গুণই ভালো, নাকি এর কিছু কিছু জায়গা আছে যেগুলো নিয়ে অনেকটা ধোঁয়াশার জায়গা রয়েছে। কারণ আমরা জানি এই যে টপিকটা কিন্তু আপনাদের শ্রোতা বন্ধুদের কাছ থেকেই আমি পেয়েছি। আপনাদের একজন শ্রোতা বন্ধুই আমাকে রিকোয়েস্ট করেছেন কমেন্টের মাধ্যমে যে ডাক্তারবাবু, স্পিরুলিনা সম্বন্ধে প্রচুর আমরা আলোচনা আজকাল শুনছি, আপনার কি মত, এটা যদি আপনি জানান। তো সেই জন্যেই আমি নিজেও একটু আলোচনা করব স্পিরুলিনা নিয়ে। এই জন্য নিজেও কিছুটা আমি খোঁজ খবর শুরু করেছিলাম যে স্পিরুলিনা ব্যাপারটা কি। খোঁজ খবর করতে গিয়ে জানা গেল স্পিরুলিনা কিন্তু অ্যাকচুয়ালি খুব যে একদম নতুন কিছু সেরকম না। হিস্ট্রি ঘাঁটলে দেখা যাবে অ্যাজটেক সভ্যতা, অর্থাৎ 1400-1500 খ্রিস্টাব্দে এই অ্যাজটেক সভ্যতায় কিন্তু স্পিরুলিনার ব্যবহার, তার উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়। পরবর্তীকালে
এটা আরও ওয়াইড স্প্রেড ওয়েতে একে আমি বলবো রিকগনিশন দেওয়া হয়েছে ইউনাইটেড নেশনের যে ফুড কনফারেন্স হয়েছিল, ওয়ার্ল্ড ফুড কনফারেন্স 1974 সাল, সেখানে প্রথমবার স্পটলাইটে চলে আসে স্পিরুলিনা। এখানে বলা হয়েছিল স্পিরুলিনা ইজ দি বেস্ট ফিউচার ফুড, এই উপাধি স্পিরুলিনাকে দেওয়া হয়েছিল। আর তার পরবর্তীকালে দেখা গেল যে নাসার সায়েন্টিস্টরা যখন কোনো নভোচরে কোনো মহাকাশ যাত্রী যাচ্ছেন, তাদের খাবার দাবারের মধ্যে কিন্তু স্পিরুলিনা একটা খাবার। এরপরেই কিন্তু স্পিরুলিনার যে একটা হাইপ তৈরি হয়েছে, সেই হাইপটা বেশ একদম গগনচুম্বী জায়গায় পৌঁছে গেছে। তো প্রথমে আলোচনা শুরু করার আগে একটু বলে নিই যে স্পিরুলিনা ব্যাপারটা কি। আমাদের অনেকেই কিন্তু স্পিরুলিনার নামটি শুনেননি, প্রথমবার হয়তো শুনছে। তো স্পিরুলিনা অ্যাকচুয়ালি আমরা বাংলায় বলি যে এটা একটা নীলাভ সবুজ শৈবাল, ইংরেজিতে বলা হয় ব্লু গ্রিন অ্যালগি। তো এর বৈশিষ্ট্য কি? অ্যাকচুয়ালি অনেক সময় এটাকে আমরা সায়ানোব্যাকটেরিয়াও বলি, অর্থাৎ একটা ইউনিসেলুলার অর্গানিজম, একটাই সেল। কোথায় হয়? বিভিন্ন পন্ডে হয়, মিষ্টি জল, নোনতা জল, দুরকম জলাশয়ে এর চাষ করা যায়, ন্যাচারাল সোর্সও আছে, নিজে থেকেও তৈরি হয়। তো এর যে বৈশিষ্ট্য, এর মধ্যে থাকে ক্লোরোফিল, জানি আমরা ক্লোরোফিল আমাদের গাছগাছড়ায় থাকে, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে সাহায্য করে। কিন্তু এই ব্যাকটেরিয়ার মধ্যে বা সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে ক্লোরোফিল থাকার জন্য কিন্তু একটা নিজের এনার্জি নিজে তৈরি করতে পারে। অবশ্যই সূর্যালোকের প্রয়োজনীয়তা আছে, সূর্যালোকের অবস্থিতিতে কিন্তু নিজের ফুড, নিজের এনার্জি তৈরি করতে পারে। এবং এর মধ্যে যে ফুড কম্পোজিশন যদি আমরা দেখলে পরে মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা। কেন, কী জন্য বলছি? আমরা জানি সবথেকে বড় সোর্স অফ প্রোটিন কি? ডেফিনেটলি অ্যানিম্যাল সোর্স, একটা মাংসের খণ্ড, তার মধ্যে তো সবথেকে বেশি প্রোটিন থাকার কথা। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই যে স্পিরুলিনা বলে ব্লু গ্রিন অ্যালগি রয়েছে, এর 100 গ্রামে প্রায় 55 থেকে 57 গ্রাম প্রোটিন থাকে। একটা মাংসের পিসে কত থাকে 100 গ্রাম যদি আমি কম্প্যারিজন করি? অনলি 25 গ্রাম। তার বাইরে কিন্তু বাকিটা ফ্যাট এবং অন্যান্য উপাদান রয়েছে। কিন্তু এই যে এত জ্যামপ্যাক্ট একটা হিউজ সোর্স অফ প্রোটিন পৃথিবীর অন্য কোনো খাবারে পাওয়া যায় না। এবং এই গোটা সোর্সটাই কিন্তু অ্যানিম্যাল প্রোটিন না, এটা একটা ভেজিটেবল প্রোটিন। আর কি আছে স্পিরুলিনাতে? ফ্যাট রয়েছে, কিন্তু ফ্যাটের পরিমাণটা খুবই কম। দেখা যাক, যদি আমি বলি যে 100 গ্রাম যদি আমি স্পিরুলিনা নিই, তার মধ্যে কতটা ফ্যাট থাকবে? ফ্যাট থাকবে অনলি 7 to 8 গ্রাম। এবং সেটাও কিন্তু স্যাচুরেটেড ফ্যাট নয়, আনস্যাচুরেটেড ফ্যাট এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা-3, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, আমরা সবাই জানি যে মাছের তেলে এই দুটো ফ্যাটি অ্যাসিড থাকার জন্য মাছের তেল অত্যন্ত উপকারী, বিশেষ করে হৃদরোগের ক্ষেত্রে। এই স্পিরুলিনাতেও যে অল্প পরিমাণ ফ্যাট থাকে, তার মধ্যে কিন্তু ওমেগা-3 এবং ওমেগা-6-এর একটা হিউজ কোয়ান্টিটি থাকে। হোয়াট অ্যাবাউট কার্বোহাইড্রেট? এই 100 গ্রাম যে স্পিরুলিনা, তাতে কিন্তু অনলি 25 গ্রাম কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেকটাই কম। মোস্টলি প্রোটিন। এবং এই যে প্রোটিন যেটা বললাম, এই প্রোটিনগুলো কিন্তু আমি বললাম যে ভেজিটেবল সোর্স অফ প্রোটিন, এবং এর মধ্যে একদম ঠাসা রয়েছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আমরা জানি শরীরের 9টি অ্যামিনো অ্যাসিড এমন আছে যেগুলো আমাদের শরীরে আমরা তৈরি করতে পারি না, এর জন্য আমরা ডিপেন্ডেন্ট ফুড সোর্সের ওপর। এই যে স্পিরুলিনার প্রোটিন রয়েছে, এই 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কিন্তু এর মধ্যে ঠাসা রয়েছে। অর্থাৎ ফুড হিসাবে স্পিরুলিনার জুড়ি পাওয়া ভার। এবং খালি এই যে প্রোটিন এবং গুড সোর্স অফ ফ্যাট বলেই নয়, এখানে রয়েছে বিভিন্ন রকম মিনারেল, তার মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম উল্লেখযোগ্য। এছাড়া রয়েছে বিভিন্ন রকম ভিটামিন, তার মধ্যে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি6, এর সবের উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আছে। যদিও একটি ভিটামিন বি12 এখানে রয়েছে, কিন্তু সেটা যে ফর্মে রয়েছে সেটা কিন্তু আমাদের শরীরে কাজ দেয় না। আমরা বলি এটাকে সিউডো ভিটামিন বি12, অর্থাৎ যাদের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আছে, তারা যদি ভাবেন এটা আমি খেয়ে এটাকে সাপ্লিমেন্ট হিসেবে নেব, কিন্তু তাদের কিন্তু খুব একটা কাজ হবে না। ইনফ্যাক্ট তাদের নর্মাল আমরা বাইরে থেকে ভিটামিন বি12 যদি দিও, তাহলেও এই সিউডো ভিটামিন বি12 কিন্তু এর অ্যাবজর্পশন আটকাবে। আর তাছাড়া এই ভিটামিন মিনারেল ছাড়াও আর একটা খুব ইম্পর্ট্যান্ট সোর্স রয়েছে এই খাবারে, সেটা হচ্ছে যে আমরা বলি ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবারের গুণের শেষ নেই, অপরিসীম গুণ। এই
স্পিরুলিনাতে কিন্তু গুড অ্যামাউন্ট অফ ডায়েটারি ফাইবার রয়েছে, মানে যতটা বললে নয় আইডিয়াল ফুড হিসাবে যদি আমরা ভাবতে চাই কোনো একটা সোর্স, ন্যাচারাল সোর্স, তাহলে কিন্তু স্পিরুলিনার ধারে কাছে কিছু নেই। এবং এর জন্যই মহাকাশচারীরা কিন্তু এই স্পিরুলিনা তাদেরকে খাবার হিসেবে দেওয়া হয়, ক্যাপসুল হিসাবে। এবং আমরা অনেক কল্পবিজ্ঞানের গল্পে পড়েছি বা অনেক কল্পবিজ্ঞানের সিনেমায় দেখেছি একটা সময় ভবিষ্যৎ হয়তো এরকম আসবে যে মানুষ এতটাই ব্যস্ত হয়ে গেছে যে তার খাবার আর সময় নেই, সে 2টো ক্যাপসুল সকালে, 2টো ক্যাপসুল দুপুরে, 2টো ক্যাপসুল রাতে খাচ্ছে। তো সেসব জায়গায় যদি সত্যিই পৌঁছাতে হয় তাহলে হয়তো স্পিরুলিনা সেই জায়গাটা নিতে পারে। অন্যান্য খাবার কিন্তু সেই রেসে অনেকটাই পিছিয়ে রয়েছে। তাহলে এই তো গেল স্পিরুলিনার ফুড ইনগ্রেডিয়েন্ট কী কী আছে। এবার একটু ছোট্ট করে বলি যে স্পিরুলিনা খেলে আমাদের কি কি হেলথ বেনিফিট হতে পারে। সো সবথেকে ইম্পর্ট্যান্ট হেলথ বেনিফিট যেটা একদম অলমোস্ট প্রমাণিত প্রায়, সেটা হচ্ছে এর অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট। অ্যান্টি ইনফ্লামেটরি, আমরা জানি যে কোনো শরীরে এখন ক্রনিক ইলনেস, অ্যাকিউট ইলনেস, যে কোনো ইনফেকশন হলে তো ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়। এখন আমরা দেখছি যে কোনো ক্রনিক ইলনেস, সে ফর এক্সাম্পল ব্লাড প্রেশার বেশি, হাইপার টেনশন, এখন বলা হচ্ছে হাই ব্লাড প্রেশারের পিছনেও কিন্তু এই ক্রনিক ইনফ্লামেশন দায়ী। এবং অন্যান্য অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা হার্টের ব্লকেজ এবং ব্রেনের স্ট্রোক, সমস্ত কিছুর পিছনে কিন্তু এই ইনফ্লামেশন বা একটা ক্রনিক প্রদাহর একটা খুব ইম্পর্টেন্ট রোল আমরা দেখতে পাই। এই স্পিরুলিনার কিন্তু এই অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশান একদম ভীষণ ভীষণ প্রোফাউন্ড। এবং এই অ্যান্টি ইনফ্লামেটরি রোল থাকার জন্যই স্পিরুলিনা কিন্তু অনেক সময় যাদের খুব বেশি অ্যালার্জিতে ভোগেন তাদের জন্য খুব উপকারী, অ্যান্টি অ্যালার্জিক হিসাবেও এর জুড়ি মেলা ভার। এছাড়া রয়েছে এই যে স্পিরুলিনা, সেটা আমাদের শরীরের যে কোলেস্টেরলের যে ভারসাম্য সেটাকে একটা ফেভারেবল দিকে যায়, কারণ এ ব্যাড কোলেস্টেরল অ্যাবজর্পশনে কমায় এবং এর মধ্যে যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো আছে সেটা আমাদের গুড কোলেস্টেরল বা এইচডিএল এর মাত্রা বাড়ায় এবং এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা কমিয়ে দেয়। আর কি এফেক্ট আছে? এই যে স্পিরুলিনার মধ্যে কিন্তু এই নাইট্রিক অক্সাইড দেওয়ার একটা ক্ষমতা আছে। অর্থাৎ আমরা জানি যে আমাদের ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল ফাংশন অনেকটাই নাইট্রিক অক্সাইডের উপর ডিপেন্ড করে। স্পিরুলিনা কিন্তু ইজ এ ভেরি গুড সোর্স অফ নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড ডোনার হিসেবে ব্যবহার হয় এবং লং টার্মে ব্যবহার করলে কিন্তু এটা ব্লাড প্রেশারের রোগীদের জন্য ভালো, কারণ লং টার্মে এটা ব্লাড প্রেশার কমাবে। আর কি এফেক্ট আছে? এই যে অ্যান্টি ইনফ্লামেশন, এছাড়াও কিছু কিছু রিসার্চে দেখা গেছে যে স্পিরুলিনার যে ভেতরে ইনগ্রেডিয়েন্ট আছে তার মধ্যে কিছু কিছু এমন ইনগ্রেডিয়েন্ট রয়েছে যেগুলো কিনা অ্যান্টি টিউমার বা অ্যান্টি ক্যান্সার হিসেবেও তার এফেক্টিভনেস দেখা যেতে পারে। যদিও এগুলো বিয়ন্ড মানে ডাউট, রিসার্চে এখনও প্রুভড হয়নি, কিন্তু এই এফেক্টগুলোও কিন্তু রয়েছে। এবং যেহেতু কার্বোহাইড্রেটের পরিমাণ কম, সুগারের রুগীদেরকে আমরা দিতে পারি। সুগারের রুগীরা এটা নিতে কোনো অসুবিধা নেই এবং প্রপারলি যদি এটা আমরা কনজিউম করি, যেহেতু গুড সোর্স অফ প্রোটিন এবং খুব অল্প পরিমাণে চলে আসছে, টোটাল ক্যালোরি খুব বেশি দিচ্ছে না, তার জন্য এর কিন্তু ওয়েট লস করানোর একটা প্রবণতা রয়েছে। এবং ওয়েট লস করানোর জন্য এর একটা লং টার্মে যারা ওবেস অর্থাৎ যাদের বিএমআই বেশি তাদের একটা ফেভারেবল আউটকাম আমরা দেখতে পারি। তো এইগুলো গেল ভালো এফেক্ট স্পিরুলিনার। নেগেটিভ এফেক্ট কি? সবটাই কি গুড? সবটাই একদম খুবই বর্ণময় স্পিরুলিনার সম্বন্ধে? তাহলে কিন্তু বলতে হবে না, কিছু কিছু জায়গা কিন্তু আমার যেটা মনে হয়েছে বেশ কনফিউশনের জায়গা রয়েছে স্পিরুলিনাতে। যেমন আমি বললাম যে স্পিরুলিনা তো বেসিক্যালি একটা ব্লু গ্রিন অ্যালগি, তার মানে একে জলাশয়ের মধ্যে একে কাল্টিভেট করতে হবে। তো কাল্টিভেট করতে গিয়ে সেই জলাশয়ে যদি দেখা যায় যে হেভি মেটাল আছে, তাহলে কিন্তু স্পিরুলিনার একটা ক্যাপাসিটি আছে যে এর নিজের শরীরের নিজের মধ্যে কোষের মধ্যে কিন্তু এই হেভি মেটালগুলো কিন্তু জমাতে থাকে, যেমন লেড, আর্সেনিক। এবং এই যে হেভি মেটালগুলোর প্রবলেম কি, এগুলো যদি আমাদের শরীরে ঢুকে যায় এগুলো কিন্তু বেরোনোর রাস্তা নেই। খুব অল্প পরিমাণে আস্তে আস্তেও যদি ঢোকে এগুলো কিন্তু কিডনি দিয়ে এক্সক্রিশন হয় না, অর্থাৎ আমাদের শরীরে ডিপোজিশন হতে থাকে এবং তার ফলস্বরূপ লং টার্মে বিভিন্ন রকম এফেক্ট আমাদের দেখা যেতে পারে। সুতরাং কী পরিবেশে স্পিরুলিনা কাল্টিভেশন করা হয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর নেগেটিভ পয়েন্ট, যে এটা কিন্তু ব্রেস্ট ফিডিং এবং প্রেগনেন্সিতে কখনো রিসার্চ করে দেখা হয়নি এই ধরনের, মানে মহিলাদের যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছে বা যারা প্রেগনেন্ট তাদের বাচ্চাদের উপর কী এফেক্ট ফেলছে।
উই আর নট শিওর, কারণ কোনো রিসার্চ হয়নি, কোনো ট্রায়াল হয়নি, ভবিষ্যতেও হওয়ার চান্স কম, কারণ কোনো রিসার্চ করতে গেলে যে এথিক্যাল ক্লিয়ারেন্স বা এথিক্যাল অ্যাপ্রুভাল লাগে সেটা আমরা কখনোই পাবো না। সুতরাং এই জায়গাটাও কিন্তু একটা গ্রে জোন। 3 নম্বর একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে, স্পিরুলিনাতে আমি আগেই বলেছি ভিটামিন কে প্রচুর পরিমাণে থাকে। ইনফ্যাক্ট ভিটামিন কে যে কোনো গ্রিন লিফি ভেজিটেবলেই থাকে। সুতরাং কোনো রুগী যদি অ্যান্টি ভিটামিন কে ওষুধ খান, বিশেষ করে যাদের ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে অথবা যারা এট্রিয়াল ফিব্রিলেশন বা অন্য ওই ধরনের থ্রম্বোএম্বোলিক কোনো ডিজিজে ভুগছেন, তাদেরকে আমরা অনেক সময় ওয়ারফারিন জাতীয় ওষুধ দিই, অ্যাসিনোকুমারল জাতীয় ওষুধ দিই। তাদের কিন্তু এই ওষুধগুলো কাজই করে ভিটামিন কের অ্যান্টিডট হিসাবে এগেনস্টে গিয়ে। সুতরাং এই ধরনের ওষুধ যারা খাচ্ছে তাদেরকে যদি আমরা স্পিরুলিনা দিয়ে দিই তাহলে ওষুধের কার্যক্ষমতা কমে যাবে। আর কিছু কিছু রুগীরা আছে যাদের একটা ব্লিডিং ডায়াথিসিস, সহজেই ব্লিডিং হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু স্পিরুলিনা অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। আরও আছে, আমি একটু আগেই বলছিলাম যে এটা সুগারের রুগীদের ক্ষেত্রে খুব ভালো, অর্থাৎ সুগার কমাতে সাহায্য করে। কিন্তু যে ধরুন একজন সুগারের রুগী সুগারের ওষুধপত্র খাচ্ছে, তাকে যদি আমি স্পিরুলিনা দিয়ে দিই তাহলে কিন্তু তার সুগারটা মনিটর করার প্রয়োজন, কারণ এটা কতটা সুগার কমাচ্ছে, ওষুধ কতটা কমাচ্ছে, দুই মিলিয়ে হঠাৎ করে ভীষণ একটা হাইপোগ্লাইসিমিয়া হওয়ার কিন্তু পসিবিলিটি থাকবে। সুতরাং দেওয়া যাবে না যে সেরকম না, কিন্তু সেক্ষেত্রে অনেক ইন্টেন্সিভ মনিটরিং অফ ব্লাড সুগার এই ধরনের পেশেন্টদেরকে আমাদেরকে করতে হবে। আরেকটা প্রবলেম হচ্ছে স্পিরুলিনা খুব রেয়ারলি কিন্তু এর থেকে, এটা যদিও লং টার্মে অ্যালার্জির প্রতিষেধক হিসাবে কাজ করে, কিন্তু কখনো কখনো এর কিন্তু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান হতে পারে। যেমন চিংড়ি মাছ খেয়ে কারো হয়, কারো বেগুন খেয়ে হয়, সেরকম স্পিরুলিনা খেয়েও দেখা যাচ্ছে কিছু সংখ্যক মানুষের কিন্তু এরকম অ্যালার্জিক রিয়াকশান হতে পারে। সুতরাং সেরকম যদি কারো হয়ে থাকে তাদের কিন্তু এটা অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, দেওয়া যাবে না। তো এই ছিল পজিটিভ এবং নেগেটিভ দিক। তাহলে আমরা কি করব, আমরা কি স্পিরুলিনা নেব কি নেব না? একটা কথা বলি, এই যে আমি বললাম বিভিন্ন ভালো এফেক্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট, অ্যান্টি অ্যালার্জিক এফেক্ট, ওয়েট রিডিউসিং প্রপার্টি, ফেভারেবল এফেক্ট অন কোলেস্টেরল, তো এইগুলো কিন্তু যে ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে এগুলো দেখা হয়েছে সেগুলো খুব অনেক সংখ্যক মানুষকে নিয়ে খুব সায়েন্টিফিক্যালি স্ট্রাকচার্ড ওয়েতে যে দেখা হয়েছে সেরকম নয়। কারণ এখানে একটু বলে রাখি ছোট্ট করে, কোনো একটা ওষুধ যেটা কিনা ওষুধ হিসাবে ব্যবহার হচ্ছে, আর এইটা বেসিক্যালি তো এখনও ওষুধ হিসাবে প্রমাণ্য হয়নি, হ্যাঁ হয়তো ভবিষ্যতে হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত এটা আমরা বলবো যে ফুড সাপ্লিমেন্ট। এই ওষুধ আর এই ফুড সাপ্লিমেন্টের কিন্তু রেগুলেশনের বিস্তর ফারাক রয়েছে। একটা ওষুধকে যদি আমাদের হাতে আসতে হয়, চিকিৎসকদের হাতে আসতে হয়, যতগুলো স্তর পেরিয়ে আসতে হয়, যেমন ধরা যাক প্রথমে ফার্মাকোলজিক্যাল স্টাডি হবে, তারপর অ্যানিম্যাল স্টাডি হবে, পশু পাখির মধ্যে দেখা যাবে কিছু, তারপর হেলদি ভলেন্টিয়ার যারা হচ্ছে সুস্থ মানুষ তাদের মধ্যে সাইড এফেক্ট হচ্ছে কিনা সেই স্টেজ ক্রস করলে, তারপর যারা অসুস্থ যেই রোগের জন্য তাদেরকে দিতে হবে, কত ডোজে দিতে হবে তারও বিভিন্ন ট্রায়াল আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 ক্লিনিক্যাল ট্রায়াল। খুব একদম ভীষণ একদম রেগুলেটেড একটা প্রসেস আছে, না হলে কিন্তু কোনো একটা ওষুধ চট করে আমাদের হাতে আসে না, অ্যাপ্রুভালই পাবে না। কম্পেয়ার টু দ্যাট, এই যে ফুড সাপ্লিমেন্টগুলো আছে, যেমন আমি আপনাকে বলি পৃথিবীর সবথেকে বড় ফুড সাপ্লিমেন্টের ব্যবসা কি জানেন? মাছের তেলের ব্যবসা। ওমেগা-3, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিডের ক্যাপসুল, জানেন কত কোটি টাকার ব্যবসা? কিন্তু সেগুলোতে কিন্তু রেগুলেশন অত স্ট্রিক্ট নয়। সেরকম এই যে স্পিরুলিনার আমরা কথা বলছি, অ্যাজ অফ নাও স্পিরুলিনা কিন্তু একটা ফুড সাপ্লিমেন্ট। এর ঔষধি গুণ আছে হয়তো, কিন্তু ওষুধে কোনো একটা রোগের চিকিৎসার জন্য এটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি। তার মানে এর যে এফেক্ট আমরা কিন্তু সম্পূর্ণভাবে জানি না। ইনফ্যাক্ট কেউ যদি অনেক দিন ধরে স্পিরুলিনা খেয়ে যায়, তার মধ্যে কোন কোন অ্যাডভার্স এফেক্ট আসবে বা কী ধরনের প্রবলেম অনেক দিন খেলে হতে পারে, তার ব্যাপারেও কিন্তু আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার কাট ডেটা নেই। আমি নেগেটিভ দিকে পুরোটা যাচ্ছি না, কিন্তু এটা কিন্তু একটা বাস্তব সত্যি। সুতরাং সেটা যতদিন না হচ্ছে, ডেফিনেটলি ইটস এ ভেরি ভেরি ফিউচারিস্টিক ফুড, এবং আমাদের যে ভবিষ্যতে একটা খাদ্যের ঘাটতি হওয়ার পসিবিলিটি আছে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা খুব ভালো উত্তর হতে পারে। কিন্তু ইন 2023 or 24 রাইট নাও এখনও কিন্তু আমরা এই জায়গায় আসিনি যে এটাকে পুরোপুরি আমরা পুরো ক্লিন চিট দিয়ে দেব, সেই জায়গায় কিন্তু আসিনি। আমরা খুব একদম ক্লোজলি অবজার্ভ করছি এর ডেভেলপমেন্টের দিকে, ফিউচারে কী কী এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, কোনো প্রবলেম আসছে কিনা, এবং সম্ভবত সব ঠিক থাকলে এটা একটা
খুব ভালো সোর্স হতে পারে। তাহলে অনেকেই জিজ্ঞেস করেন আমাকে, তাহলে আমরা কি করব, আমরা কি এটা খাবো কি খাবো না? যেহেতু এটা খুব হাই প্রোটিন কন্টেন্ট, অনেক রুগী আছে যাদের কিন্তু খুব হাই প্রোটিন কন্টেন্ট আমরা দিতে না বলি। যেমন আমি আপনাকে বলছি যে যাদের কিডনির প্রবলেম আছে, কিডনির প্রবলেম থাকলে কিন্তু আমরা প্রোটিন অনেক সময় রেস্ট্রিক্ট করি। সুতরাং এই ধরনের প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে অ্যাবসোলিউটলি নো। অথবা যারা ব্লাড থিনার খাচ্ছে, পার্টিকুলারলি ওয়ারফারিন বা ডাইকুমারল জাতীয় ওষুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা অ্যাবসোলিউটলি নো। অ্যালার্জিক রিয়াকশন যাদের আছে, অ্যাবসোলিউটলি নো। প্রেগনেন্ট লেডি, ব্রেস্ট ফিডিং লেডি, অ্যাবসোলিউটলি নো। এবং যদি দেখা যায় কখনো এটা খেয়ে আগে আপনার প্রবলেম হয়েছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো এটা না নেওয়াই ভালো। আদারওয়াইজ বাকিরা নিতে পারেন, বিশেষ করে ডায়াবেটিক ইন্ডিভিজুয়াল যারা কোলেস্টেরলের রুগী, ওবেসিটি, তারা নিতে পারেন। কতটা নেবেন? আমি খোঁজ করছিলাম বাজারে 400 টাকা থেকে শুরু করে 2000 টাকার বিভিন্ন রকম ব্র্যান্ড পাওয়া যায়। আই এম নট ভেরি শিওর যে কোন ব্র্যান্ড ভালো কোন ব্র্যান্ড খারাপ, তবে খেলে পরে অল্প মাত্রায়, সকালে একটা ট্যাবলেট, বিকেলে একটা ট্যাবলেট, অনেক সময় এটা ডাস্ট হিসাবে পাওয়া যায়, সে 1 চামচ 1 টিস্পুনফুল আপনি খেতে পারেন। আমার মনে হয় না প্রত্যেক দিন খাওয়া ঠিক, বিকজ লং টার্ম এফেক্ট আমরা জানি না। সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি এটা কনজিউম করতে পারেন, বাট ডেফিনেটলি অ্যাজ আ ফুড সাপ্লিমেন্ট। তো এই ছিল আজকের আলোচনা। এই ধরনের আলোচনা জেনারেলি আমি একদম ডিরেক্টলি করি না, কিন্তু যেহেতু আমার শ্রোতা বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন এবং আমিও দেখলাম বেস্ট ইন্টারেস্টিং টপিক, সম্ভবত ভবিষ্যতে স্পিরুলিনা নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করতে দেখা যাবে। তো কেন না একটু আমার শ্রোতা বন্ধুদের একটু আমি এই জিনিসটা তুলে ধরি। আশা করি কিছু ভ্যালুয়েবল ইনফরমেটিভ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।